সিদ্ধান্তের পরেই কয়েকটি এফএম ব্যান্ডের যে রেডিও তারা কিন্তু অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসে তারা এখন আর ওইটা ব্যবহার করছে না। আর আমার যে ভাইটি সিলেটের ভাষার কথা বললেন, সিলেটের ভাষার শক্তিও অসাধারণ এবং ওনার এই পয়েন্টটা আমার কাছে খুব রেলিভেন্ট মনে হয়েছে যে জোর করে আমি প্রমিত ভাষায় যদি শেখাতে চাই, আমার যে উচ্চারণ ভঙ্গি এবং দীর্ঘদিনের অভ্যাসের ফলে যে ভাষা রীতি আমি আয়ত্ত করেছি সেইটা না দিয়ে একটু জোর করে অন্য ভাষায় শেখানো যাবে কিনা, এটা নিয়ে একটু ভাবা দরকার। যে সঙ্গে সঙ্গে ওই ভাষাটাও পড়ানো হবে, ধীরে ধীরে যতই উপরে ক্লাসে যাবে তখন অন্তত যাতে প্রমিত বাংলাটাও তারা বলতে পারে। আর সিলেটের আরেকটা জিনিস দেখেন, রবীন্দ্রনাথের কি মানে পছন্দ করেছেন হাসন রাজার ওই অংশ, মম আঁকি হইতে পয়দা হইল আসমানার জমি, এবং তারপরে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে আধুনিক পাঠ্যে উর্দু নেতৃত্ব, কিন্তু কোনোই অসুবিধা হয়নি। ওইটাকে তিনি বলেছেন যে এই তো গ্রামের এক কবি, কিন্তু এই অসাধারণ দার্শনিক, এবং মম আঁকি হইতে পয়দা হইল আসমানার জমি, তারপরে মেঘ কিভাবে হইলো, বদ্ধ কিভাবে হইলো, সবটাই এভাবে ব্যাখ্যা করেছেন, এটা অসাধারণ। এবং তিনি ওই তার হিউবার্ট লেকচার সেখানে এই হাসন রাজার উল্লেখ করেছেন। অর্থাৎ সকল ভাষাই সমৃদ্ধ, সকল ভাষারই গুরুত্ব আছে, কিন্তু যেহেতু একটা কমন ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের প্রমিত ভাষার একটু আজকে আসলে যারা আলোচনা করছেন, বিশেষ করে শান্তিজামান ভাই, ওনারা যে বললেন, আসলে ওনারা কিন্তু আসলে ভাষাকে কারোর উপর চাপিয়ে দেওয়ার কথা বলছেন না। আসলে টোনটা বুঝতে হবে, ব্যাপারটা আমরা মানে কি বোঝাতে যাচ্ছি বা অনেক কি মিন করছেন। এটা হচ্ছে যেটা একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড থাকতে হবে। আর সিলেটের যে পয়েন্টটার কথা বললেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে যে আসলে সিলেটের লোকেরা বা বরিশালের লোকেরা তাদের ভাষায় কথা বলবে, কিন্তু যখন পড়বে, যখন অফিসিয়াল একটা দাপ্তরিক কাজে বা একটা গবেষণার কাজে যাবেন, তখন তার জন্য প্রকৃত বাংলা ব্যবহার খুবই জরুরি। কিন্তু তার অর্থ এই নয় যে তাদেরকে তাদের কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি এবং মানে প্রতিদিনের পার্থিব জীবনে অন্যের যে ভাষাকে চাপিয়ে দেয়, আসলে তা নয়। পাকিস্তান যে কাজটি করতে পারেনি আমাদের উপরে, আমরা যেমন উর্দু ভাষা দাসত্ব গ্রহণ করি নাই, পাশাপাশি ভারতবর্ষ বলে যে বিশাল একটি দেশ আছে, আজকাল ঘরে ঘরে হিন্দি ছবি দেখা হয় বাংলাদেশে। আমি নিউ ইয়র্কে অনেক চ্যানেলে সারাদিন সোনি টেলিভিশন চলতে দেখি। কথা হচ্ছে যে আমাদের ভাষা হচ্ছে হিন্দি ভাষার দাসত্ব করে না, এবং এই ভবিষ্যতে যাতে না করে যে বাংলা ভাষা কারো দাসত্ব মেনে নেয় না, সেটা প্রমাণের জন্য আমাদের ভাষার পরিচর্যার জন্য তো বটেই, সাহিত্য বলুন, শিল্প বলুন, উনি ব্যবহারিক জীবনের কথা বলেছেন, সেটা রাষ্ট্রীয় জীবনে শিল্প সাহিত্যের ক্ষেত্রে যাতে আমরা একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি, এটি আসলে কিন্তু মুখ্য বিষয়। আপনি খুব সংক্ষিপ্ত বলবেন, এই জন্য আমাদের হাতে প্রায় 2 মিনিট সময় আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অন্য ভাষা থেকে যে অ্যাডাপ্টেশন, শান্তিজামান স্যার বললেন যে বাংলা ভাষায় 8,500 শব্দ আছে। এবার আমার মনে হয় যে সবচেয়ে বেশি শব্দ হচ্ছে ফার্সি থেকে সবচেয়ে বেশি শব্দ এসছে। কারণ এটার এক সময় 4 খলিফার মৃত্যুর পরে ইসলামের ইন্টারপ্রিটেশনটা ফার্সিওয়ালাদের হাতে চলে গেছিল। তারপরে আমাদের দেশে যে ধর্ম এসেছে সেটা সুফিদের ধর্ম। তো এগুলি মিলিয়েই এক সময় আমাদের দাপ্তরিক ভাষাও ছিল ফার্সি, কয়েক বছর আগেও এর বেশি এসেছে। এখন ইংরেজির যে ব্যাপারটা, ইংরেজি কিন্তু এখন আর ভাষার মধ্যে সীমাবদ্ধ। ইংরেজি কিন্তু প্রযুক্তির অংশ হয়ে গেছে। ইংলিশ ইজ পার্ট অফ টেকনোলজি। এখন এই যে আমরা কথা বলি মোবাইল, SMS, এগুলি এসে গেছে, কিন্তু এগুলি আমাদের রাখতে হবে। ভাষা তো গহতা নদীর মতো, ভাষা গ্রহণ করে, বর্জন করে। আমাদের ইংরেজি যে আধিপত্য, ইংরেজির যে মানে প্রযুক্তির অংশ হয়ে যাওয়া, এই জন্য আমাদের ভাষায় ইংরেজি প্রবেশ করলে আমাদের ভাষা সমৃদ্ধই হবে। আমি মনে করি না যে ভাষা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ।
আজকে এই আলোচনার আপনি কিছু প্রশ্ন করবেন, খুব সংক্ষিপ্ত করতে হবে এই জন্য যে আমাদের হাতে আর সময়। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত প্রথমে সবাইকে শ্রদ্ধা জানাই। আমি একজন মণিপুরী মিডিয়া স্পিকার। আমি মূলত বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়কে সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই, সেটা হলো যে হ্যাঁ, যদিও বাংলাদেশে 100% না হলেও 99% বাংলা ভাষী, কিন্তু বাংলা ভাষার পাশাপাশি যে সংখ্যায় খুব কম হলেও কিন্তু কয়েক লাখ যে আদিবাসী বলেন বা ক্ষুদ্র জাতি সত্তায় বলেন বা নৃতাত্ত্বিক জাতি সত্তায় বলেন, তাদের ভাষা কিন্তু বাংলা নয়। তো সেক্ষেত্রে সেসব ভাষাগুলোকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে, সে কারা উদ্যোগ নিবে, আসলে এগুলা কি বাংলাদেশ থেকে কোনো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে কি, এটা একটা জানতে চাই, এটা সম্পর্কে একটু জানতে চাই। আরেকটা হলো যাদের মাতৃভাষা বাংলা নয়, তারা যখন বাংলা ভাষা বা বাংলা মিডিয়াম স্কুলে যখন লেখাপড়া করে, আগে তো খুব একটা লেখাপড়া আমাদের মধ্যে ছিল কিন্তু এত বেশি ছিল না, এখন ধরেন 80% 90% ছেলেমেয়েরা আসছে, তারা সেই প্রসঙ্গটা এবং সেই সমস্যাটা বারবার ফেস করছে যে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা নয়, আর আমাদের যে পাঠ্যপুস্তকগুলো প্রণীত হয়েছে যে 100% বাংলা ভাষীদের জন্য, তো এইসব সমস্যার সমাধানের জন্য বা ওইটা নিয়ে কোনো ধরনের চিন্তা করছেন কি না। ধন্যবাদ সবাইকে। আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তো আর এক ভাষার একটি রাষ্ট্র নয়, বহুভাষী একটি রাষ্ট্র। এখন আমাদের ভাষায় মুন্ডা শব্দ থেকে শুরু করে দ্রাবিড় শব্দ থেকে শুরু করে বহু শব্দ আছে, যে শব্দগুলো এসছে আমাদের এই আদিবাসীদের বা নৃগোষ্ঠীর ভাষা থেকে। এবং এখনো সরকার যেটা উচিত হবে যে চাকমা ভাষা তো এখন মোটামুটি শক্তিশালী ভাষা, আমাদের সাঁওতালি ভাষাও অনেক লেখালেখি হচ্ছে, নতুন কবিতাও লিখছেন। আমরা কিন্তু বাংলা একাডেমি থেকে তাদের বইপত্র ছাপছি। এই গত বছরই আমাদের একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হলো, সেখানে তাদের আমরা আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম এবং সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ ছিল তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা মনে করি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলো যদি বিকশিত হয়, তার প্রভাব কিন্তু বাংলা ভাষার উপর পড়তে পারে। সেখানে হয়তো এমন একটা শব্দ আছে যা বাংলা ভাষায় একটি বিষয়কে প্রকাশ করার জন্য যতটা উপযোগী, তার থেকে বেশি উপযোগী। অতএব আপনার প্রশ্ন আমরা খুব শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে চাই এবং আমরা মনে করি রাষ্ট্রের উচিত হবে এই বিষয়টায় আরো গুরুত্ব দেওয়া।